এ তো মহা মুশকিলে পড়া গেল। লোক জুটে গেল, মাঠ ভরে গেল, বিরিয়ানি, মাই ডিম ভাত, এই সমস্ত খাওয়ানোর গল্প বের করা গেল না। চিড়িয়াখানা ভিক্টোরিয়া দেখতে কলকাতায় আসার গল্পও নেই। পাকা চুলে ভর্তি ব্রিগেডের সবুজ ঘাসকে সাদা দেখানো, সেটাও খাওয়ানো যাচ্ছে না। ছবি তো অন্য কথা বলে দিচ্ছে। হ্যাঁ, এই লেখাটা ফেসবুকে যথেষ্ট ভাইরাল হয়েছিল, এবং যিনি এই লেখাটা লিখেছিলেন আজকে তিনি আমার সঙ্গে রয়েছেন দক্ষিণ 24 পরগনা সিপিআইএম জেলা কমিটির সেক্রেটারি কমরেড শ্রমিক লাহিড়ী। নমস্কার। আপনাকে আমার সরাসরি প্রথম প্রশ্ন, আপনি জোট সম্পর্কে কতটা আশাবাদী? আমরা খুবই আশাবাদী। তার কারণ 2016 সালে আমরা যে শতাংশের ভোট পেয়েছিলাম, তখন আমরা এবং কংগ্রেস একসাথে রয়েছিলাম, তাও একেবারে শেষ মুহূর্তে একটা লড়াই, আন্দোলন, সংগ্রাম, তার মধ্য দিয়ে যে আমরা আসতে পেরেছিলাম তার নয়। অন্য অনেক শক্তি যারা তৃণমূল অথবা বিজেপি বিরোধী, তাদেরকেও আমরা সামিল করতে পারিনি। তাতে আমাদের ভোটটা ছিল 36%। এইবার দীর্ঘদিন ধরে যৌথভাবে কংগ্রেস, বাম আমরা আন্দোলন করেছি। এর বাইরে যে অংশটা যুক্ত হয়েছে তা হচ্ছে বিভিন্ন সমাজের অংশ। তিনি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশ হতে পারেন, তারা সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অংশ হতে পারে। এই সমস্ত অংশের মধ্যে যে ক্ষোভ দানা বাঁধছিল কার্যত তৃণমূলের বিশ্বাসঘাতকতার জন্য এবং বিজেপির বিশ্বাসঘাতকতার জন্য, এই সমস্ত অংশ আজকে ঐক্যবদ্ধ হয়ে তারাও একটা ফ্রন্ট তৈরি করেছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ফলে এই সমস্ত শক্তিকে এক জায়গায় আনার ফল আপনারা দেখতেই পেলেন। ব্রিগেডে 28 তারিখ 10 লক্ষ মানুষের সমাবেশ, এবং তার চাইতে বড় কথা, যারা আমাদের শত্রু এতদিন পর্যন্ত আমাদের অবজ্ঞা করে চলছিলেন, তারা পর্যন্ত এখন মাথা খারাপ হয়ে গেছে কিভাবে এই জোট তাকে ভেঙে দেওয়া যায়, কিভাবে এই জোট তাকে মেলাইন অথবা তার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করা যায়। যারা আমাদের কোনো মিছিল, মিটিং, সংবাদ কিছুই দেখাতেন না, তাদের সংবাদের শিরোনামে এখন উঠে আসছে এই যে নতুন সংযুক্ত মোর্চা, সেই সংযুক্ত মোর্চা বাধ্য হলো ওরা। ফলে এটাই হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কথা, যে বিকল্প আছে। যারা বলছিলেন তৃণমূল এবং বিজেপি এদের বিরুদ্ধে মানুষের যন্ত্রণা আছে, তা সত্ত্বেও বিকল্প তো নেই। তাই বাঁ হাতে মনসা পুজোর মতো করে এই বিকল্প গড়ে ওঠার ফলে মানুষ এই দুই শক্তির উপর বিরক্ত হয়ে তাদের দিকেই থাকতে তারা বাধ্য হবেন না। এই বাইনারির বাইরে তারা এই বিকল্পের দিকে ছুটছে। ঠিক। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা পরের প্রশ্নে যাব, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এক্ষুনি আপনারা যারা লাইভে দেখছেন, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আপনারা ইমিডিয়েটলি আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করুন, আর আপনাদের প্রশ্ন আমি সরাসরি কমরেড শ্রমিক লাহিড়ীর কাছে পৌঁছে দেবো। আচ্ছা শ্রমিকদা, আমাদের পরের প্রশ্ন যেটা, এই ধরুন হিন্দু বিয়ে বাড়িতে বিসমিল্লাহ খানের সানাই বাজতো, এখন যদিও খুব কম বাজে আমরা শুনতে পারি, আবার কালী পুজোতে কবি নজরুলের শ্যামা সঙ্গীত, এই যে একটা সম্প্রীতির যে একটা পরিবেশ, এই পরিবেশটা কিন্তু আমরা দেখছি রিসেন্টলি খুব নষ্ট হচ্ছে। কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে আমরা বা মিডিয়াতেও দেখছি যে মূলত ব্রিগেডের পর থেকে কমিউনিস্ট পার্টি আর ধর্ম নিরপেক্ষ নয়। কারণ একটা নাম, যে নামটা পপ আপ করে খুব উঠে এসছে, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী। এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতি, এই সংস্কৃতিটা জানতে হয়, বুঝতে হয়। ধরুন আজকে বিজেপির প্রার্থী তালিকা বেরিয়েছে, হিন্দি এবং ইংরেজি লেখা আছে, বাংলায় একটা নাম লেখা। হ্যাঁ, একদম। এরা কি জানে বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্য? আর এই বাংলায় আজ থেকে 700 বছর আগে শ্রী চৈতন্য সমাজের দলিত বলে যারা পরিচিত, তাদেরকে নিয়ে সমাজের আন্দোলন করেছে। এই বাংলাতেই শুরু হয়েছে সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই। একদম। এই বাংলাতেই বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনের কথা বলেছে। একদম। এই বাংলাতেই আমরা প্রথম এখানে জাতিভেদ প্রথার বিরুদ্ধে কথা বলছি। এই বাংলাতে নজরুল তিনি শ্যামা সঙ্গীত লিখে গেছেন। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, এই কবিতা লিখেছেন, তার কলম দিয়ে আবার এই লেখা বেরিয়েছে। এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য। ধরুন আমাদের জেলা জয়নগরে সবচাইতে বড় রথের মেলা, সেই রথের মেলার চাকা গড়ায় না যদি না সেখানকার যিনি ইমাম আছেন তিনি যদি রাস্তা ঝাঁট না দেন। ঠিক, এটা আমি জানি, আমি দীর্ঘদিন জয়নগরে ছিলাম, আমি জানি, আমি প্রত্যক্ষ করেছি নিজে। আমাদের এখানকার ঐতিহ্য কি? একই চায়ের দোকানে বসে
ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে ফুটবলের তর্ক বিতর্ক, একই চায়ের দোকানে বসে রাজনীতির তর্ক বিতর্ক, সিনেমা, থিয়েটার বা অন্য 5টা বিষয়ের তর্ক বিতর্ক করছে। কে হিন্দু কে মুসলিম আপনি বুঝবেন? একই দোকানে বসে একই সাথে তারা চা খাচ্ছেন, একই সাথে তারা স্কুলে যায় তাদের সন্তানেরা। যখন বেঞ্চে বসে তখন কি হিন্দু বেঞ্চ মুসলমান বেঞ্চ আলাদা থাকে নাকি? ফলে এই বাংলার এই ঐতিহ্যটা এইটা তৃণমূল ধ্বংস করলো। এই জ্যোতিবাবু একটা কথা বারবার বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধিতা করেন, এটা কোনো অন্যায় না, বিরোধী দল তো বিরোধিতা করবেই, গঠনমূলক। ওর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এই বাংলায় তিনি সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে নিয়ে এসেছেন, এটাই হচ্ছে ওর সবচাইতে বড় অপরাধ। এই বাংলায় আমরা যে এখন সব শক্তিকে ঐক্যবদ্ধ করছি, একটা কথা খুব মজার ব্যাপার উঠে আসছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এদের নাম সেকুলার হলেও এরা নাকি সেকুলার না। কেন সেকুলার না? তার কারণ ওদের হয়ে কেন ব্রিগেড প্যাডের গ্রাউন্ডে যিনি বক্তৃতা করেছেন ধর্মসূত্রে তিনি কেন মুসলমান? আচ্ছা, একবারও তো বলছেন না ওদের প্রেসিডেন্ট সভাপতির নাম কি? তার নাম তো শিমুল সোরেন। কেউ তো বলছেন না, কেউ তো একবারের জন্য বলছেন না এই যে সেকুলার ফ্রন্ট যাদের নিয়ে গড়ে উঠেছে তার মধ্যে 9টা সংগঠন হচ্ছে বিভিন্ন আদিবাসী সমাজের পিছিয়ে পড়া, সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, তাদের যে বিভিন্ন সংগঠন আছে সেই সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে। আসলে এই জন্য বলছে যে এতদিন পর্যন্ত খুব সোজা ছিল, 4টে ইমাম আর মুয়াজ্জেম ভাতা দিয়ে আমি মুসলিম ভোট পকেটস্থ করলাম, মুসলিমদের জুজু দেখিয়ে আমি হিন্দুদের ভোটটাকে এক জায়গায় জড়ো করলাম। এই প্রথম এক পীড়িত অংশ তারা ঐক্যবদ্ধ হয়ে বলছেন যে আমার ভাত চাই, আমার কাজ চাই, আমার লেখাপড়া চাই। এই যে ভাত রুটির লড়াই, রুটি রুজির লড়াই, এইটা সামনের সারিতে এসছে। এর ফলে এই দুই অংশই বুঝতে পারছে যে ধর্ম আর জাতপাতকে ব্যবহার করে ভোট করা যাবে না। তার কারণ এই অংশ এখন ভালো বুঝেছে ধর্ম জাতপাতের নাম করে আমাদের বিভক্ত করে গোটা দেশ লোটার কাজ চলছে। এই জন্যেই এত হৃদকম্পন যে যারা ধর্ম দেখিয়ে অথবা দুটো ভাতা দিয়ে ভোট এতদিন পর্যন্ত জোগাড় করেছে সেই মৌরসি পাটটা ভেঙে দিয়েছে এই নতুন যে কম্বিনেশন, নতুন যে মোর্চা তৈরি হয়েছে সংযুক্ত মোর্চা। এই জন্যই এদের এত ভয়, এই জন্যই এত অসত্য প্রচার। যাদের দিকে মুখ দিয়ে তাকাতো না যে কর্পোরেট মিডিয়া, সেই কর্পোরেট মিডিয়ার এখন মাথা খারাপ হয়ে গেছে। কেন সিপিআইএম তারা কোন ধর্মীয় সংগঠনের সাথে হাত মেলাচ্ছে? এটা কি ধর্মীয় সংগঠন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে যদি কেউ সাম্প্রদায়িক প্রচার করেন সেইটা সাম্প্রদায়িকতা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের মাথায় হিজাবি টেনে যদি বক্তৃতা করতে পারেন, আর মুসলমান ধর্মে বিশ্বাসী একজন তিনি যদি স্কাল ক্যাপ করেন তাহলে অপরাধ, আর ওর হিজাবি টানাটা সাম্প্রদায়িকতা না। তিনি সবচেয়ে বড় কথা, যোগী আদিত্যনাথ হিংসা ছড়াবার জন্য বক্তৃতা করলেও তিনি বিজেপির নেতা এবং মুখ্যমন্ত্রী হতে পারেন। নরেন্দ্র মোদী গুজরাট দাঙ্গার নায়ক হয়েও তিনি গোটা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। আর হাত কাপড়ের লড়াই, রুটি রুজির লড়াই যারা বলছে তারা সাম্প্রদায়িক। ফলে এর থেকে পরিষ্কার হচ্ছে আসলে ভারতবর্ষের সবচাইতে বঞ্চিত নিপীড়িত অংশ, তাদেরকে সঙ্গে নিয়ে কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য সব অংশ তারা সমবেত হয়ে যে লড়াইয়ের নতুন রাস্তা খুলে দিয়েছে, সেই রাস্তায় লক্ষ লক্ষ মানুষকে আকর্ষিত করছে সেই রাস্তা। এর ফলেই ওরা ভীত সন্ত্রস্ত হয়ে এই সমস্ত অসত্য প্রচার চালাচ্ছে। ঠিক, এবং এখান থেকে আমরা একটা ইনফারেন্স আনতে পারি যেটা আমরা অলমোস্ট সবাই পড়েছি, একটা যে বিবিধের মাঝে দেখো মিলন মহান, মানে ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটাকে হয়তো কিছুটা নেগেটিভ জায়গায় মানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিছু পলিটিক্যাল পার্টি। সেই জায়গায় এসে আমরাই মনে হয় সেই জায়গাটা প্রমাণ করলাম যে বিবিধতা থাকতে পারে, সেটা ধর্মীয় হতে পারে বা সামাজিক অবস্থানগত হতে পারে, ভৌগোলিক অবস্থানগত হতে পারে বা বর্ণগত হতে পারে, কিন্তু সবার একটাই কমন দাবি, যে দাবিগুলোকে বাধ্য করেছে এই এতগুলো মানুষকে এক জায়গায় ব্রিগেডের ময়দানে নিয়ে আসার জন্য। খুব ভালোভাবে আমরা উত্তর পেলাম। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হয়তো একটু আপনার একটু অস্বস্তিকর উদ্বেগ করতে পারে, কিন্তু সেই প্রশ্নটা আমরা করব।
সেটা হচ্ছে যে তৃণমূল এবং বিজেপি ভোট প্রচারে তারা যে পরিমাণ অর্থ ব্যয় করছে, ডেফিনেটলি প্রচুর কর্পোরেট সংস্থা তাদের ব্যাকবোন হিসাবে কাজ করছে। সেক্ষেত্রে কমিউনিস্ট এবং কংগ্রেস এবং তার সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এরা যে একটা সংযুক্ত মোর্চা করেছে, তাদের পেছনে কিন্তু এরকম ব্যাকবোন হিসাবে এই অর্থ, বিপুল পরিমাণে অর্থ নেই, যে অর্থটা সত্যি ভোট প্রচার বা তাদের দলগত প্রচারের জন্য এই মুহূর্তে ভীষণ জরুরি। সেই অবস্থার মোকাবিলাটা আপনারা কিভাবে করবেন? আমরা ব্রিগেড করেছি, আপনারা আগামীকালও একটা ব্রিগেড দেখবেন, ওটা তো কর্পোরেট স্পন্সার্ড ব্রিগেড। আর আমাদের ছিল কি, যেদিনকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা হবে এই ঘোষণা হয়েছে, কোচবিহারে থাকা ক্ষেত মজুর তার দৈনিক রোজগার 280 টাকার থেকে 30 টাকা প্রতিদিন সরিয়েছেন যে তিনি ব্রিগেড আসবেন। বাঁকুড়ার বেকার যুবক তার হাত খরচার থেকে 5 টাকা করে টাকা সরিয়েছে যে তাকে ব্রিগেড আসতে হবে। পকেটের পয়সা খরচা করে, গাঁটের পয়সা খরচ করে আমাদের এখানে 10 লক্ষ মানুষ এসেছে। তারাই গাড়ি ভাড়া করেছেন, তারাই নিজেরা খাবার জোগাড় করেছেন, তারাই মানুষের কাছ থেকে পয়সা তুলেছেন। আর আগামীকাল আপনি কর্পোরেটের ব্রিগেড, টিভি, খবরের কাগজ, সব জায়গায় বিজ্ঞাপন আপনি দেখবেন, অ্যাডভার্টাইজিং, বিভিন্ন সংবাদপত্রে আপনি দেখবেন ব্রিগেডের প্রচার। আমরা রেডিওতেও শুনছি, আমি আসছিলাম আস্তে আস্তে গাড়িতে, রেডিওতেও প্রচার হচ্ছে। তারপরেও আপনি চেহারা দেখবেন, এই যে বাসের পয়সা দিয়ে দিচ্ছে, বিরিয়ানির পয়সা দিয়ে দিচ্ছে, মাংস ভাতের পয়সা দিয়ে দিচ্ছে, যে আসবে 200 টাকা দেবো কি 250 টাকা দেবো, সেই পয়সা দিয়ে দিচ্ছে, সেই ব্রিগেডের চেহারা দেখবে। তাহলে মানুষ যখন রাস্তায় নামে তখন কর্পোরেট শক্তি তার সামনে দাঁড়াতে পারে না। ফলে কর্পোরেট চায় যে এখানে জাত পাত ধর্মের ভিত্তিতে মানুষ লড়ুক, সেই জন্যই তো নরেন্দ্র মোদীকে তারা পয়সা খরচা করে ক্ষমতায় এনেছে। কিন্তু মানুষের কাছে যখন ভাত রুটি রুটি রুটির লড়াইটা অনেক বেশি জরুরি হয়ে যায়, তখন মানুষ ঐক্যবদ্ধ হয়, তখন মানুষই নিজের লড়াইয়ের রসদ জোগাড় করে নেয়। এই যে বুথে বুথে ওরা টাকা দেয়, আর আমরা মানুষের কাছ থেকে টাকা তুলে নির্বাচনের লড়াই করি। ওরা আকাশ ঢেকে দেবে, কিন্তু মানুষের হৃদয় ঢাকতে পারবে? যে মানুষ গ্যাস কিনছে 845 টাকা দিয়ে, সেই মানুষ ওই আকাশ ঢাকা বিজ্ঞাপনে কি তার মনের যন্ত্রণা, তার জীবনের যন্ত্রণা ঢাকা পড়বে? যে বেকার যুবক, তাকে 2 কোটি বেকারের বছরে চাকরির লোভ দেখিয়ে নরেন্দ্র মোদী ভোট করিয়েছিলেন, অথবা বছরে 10 লক্ষ বেকারের চাকরির টোপ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট করিয়েছিলেন, সে 6.5 বছরের মোদীর রাজত্বেও বেকার, সে 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বেও বেকার। সে কি জীবনের যন্ত্রণা ঢাকা পড়ে যাবে এই বিজ্ঞাপনে? কখনো পড়তে পারে না। ফলে আমরা যেটা বারবার বলি যে মানুষের রুটি রুজির লড়াইটাই হচ্ছে আসল লড়াই। সেই লড়াইটাতে মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, এর চাইতে বড় কথা আর কিছু নেই। ফলে মানুষের লড়াই মানুষে লড়েছে। এ তো পৃথিবীর ইতিহাসে অনেক উদাহরণ আছে, আমি অতর মধ্যে যাচ্ছি না। ফরাসি বিপ্লবের উদাহরণ, ফরাসি বিপ্লবের কে দমানোর জন্য কম চেষ্টা হয়েছে 1779। আপনি যদি বলেন যে হ্যাঁ সাময়িক ভাবে অসফল, কিন্তু পৃথিবীর অগ্রগতির সূচনা তো ওখানে হয়েছে। আপনি যদি দাস সমাজ ব্যবস্থা দেখেন, স্পার্টাকাস লড়াইতে তো হেরে গেছিল, কিন্তু দাস সমাজ ব্যবস্থা কি টিকিয়ে রাখতে পেরেছিল? ফলে সামন্তবস্তা টিকিয়ে রাখবার পক্ষে তো অনেক চেষ্টা করেছে। হয়তো সাময়িকভাবে কিছু লড়াইতে 1840-এর 48-এর যে ফ্রান্সের বিপ্লব, কি 1830-এর যে ফ্রান্সের বিদ্রোহ সাময়িকভাবে পরাস্ত হয়েছে, অথবা 1871 সালে যে প্যারি কমিউনের লড়াই, প্রথম শ্রমিক শ্রেণীর রাষ্ট্র গঠনের লড়াই, সাময়িকভাবে পরাস্ত হয়েছে, কিন্তু এই পৃথিবী সে সমাজতন্ত্র উপহার পেয়েছিল। ফলে একটা লড়াই সেটা সাময়িকভাবে জিতছে না হারছে এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ইতিহাসের গতিমুখ কোন দিকে যাচ্ছে। আর এই গতিমুখ তৈরির প্রশ্নে মানুষ যদি প্রস্তুতি নিয়ে ফেলে, তার সামনে কোনোদিন শাসক শ্রেণী তারা বৃহৎ চীনের প্রাচীর তৈরি করতে পারে না। চীনের প্রাচীর তখন ভেঙে চুরমার হয়ে যায়। আমাদের রাজ্যেও এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সঙ্গে একটা নাম, একটা নয় একাধিক নাম, তবে রিসেন্ট পাস্টে কমরেড মইদুল মির্জা কিংবা সুদীপ্ত গুপ্ত, এদের মতো যারা শহীদ, যারা আগামীতে যারা শহীদ হবেন, তারাই আমাদের শক্তি সম্ভবত। এবং এই শক্তিগুলো কখনো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না কোথাও, আর পয়সা দিলেও এই ইমোশন বা এই ডিভোশন পাওয়া যায় না। একটা প্রশ্ন আমাদের কাছে এসছে সন্দীপ কোলে
প্রশ্ন করেছেন, বলেছেন যে বামেদের বা সংযুক্ত মোর্চার মুখ্যমন্ত্রী কে? এর উত্তর আপনি এখনো দিতে পারেন, কিংবা মানে কিছুটা এগিয়েও যদি প্রসঙ্গক্রমে আসে তখন আপনি দিতে পারেন। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরের প্রশ্ন, বেশ কয়েক বছর ধরেই আমরা দেখছি এই বাংলার মানুষকে ধর্মের ভিত্তিতে আলাদা করার একটা আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে, এবং সেটা কোনো না কোনো রাজনৈতিক দলের মাধ্যমে হচ্ছে, প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে, গোপনভাবে কিংবা প্রকাশ্যে, এবং বেশ কিছু ক্ষেত্রে তারা সফলও হয়েছে। কেউ হরে কৃষ্ণ রাম নাম জপে, বা কেউ নামাজ পড়ে পুরোহিত ভাতা দিয়ে ইনশাল্লাহ বলে। সেখানে আপনারা বলছেন বেকারদের চাকরি, পেট্রোপণ্যের এই মূল্যবৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধি, টেট, এসএসসির কথা। তো আপনাদের কি মনে হয় যে এই যে ধর্মের যে একটা সুরসুরি, বা ধর্মের কাছে এই দাবিগুলো কি পেরে উঠবে? মানুষ হিন্দু মুসলিম ভুলে গিয়ে আপনাদের এই দাবিগুলো নিয়ে এই জোটের পাশে দাঁড়াবে, আপনাদেরকে ভোট দেবে, আপনাদের কি জেতাবে? আপনার কি মত? দেখুন, এইখানেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়ছি। মানুষকে নিজের অভিজ্ঞতায় অনেক কিছু মানুষের আসতে হয়। ধরুন, আমরা 30 বছর আগে যখন বিশ্বায়ন অথবা উদারনীতির পক্ষে কথা বলেছিলাম, সেই বিশ্বায়ন বা উদারনীতির পক্ষে সব লোককে কি আমরা জড়ো করতে পেরেছিলাম? আর আজকে দিল্লির বুকে আপনি যে কৃষকদের অবস্থান দেখছেন এবং গোটা ভারতবর্ষ জুড়ে যে কৃষকদের আন্দোলন দেখছেন, সেই আন্দোলন জাত পাত ধর্ম এই আন্দোলনকে আটকাতে পেরেছে? একই সঙ্গে কেউ গুরুদ্বারার প্রার্থনা করছেন, তার পাশে কেউ নমাজ পড়ছেন, তার পাশে কেউ পুজো আর্চা করছেন, কিন্তু কৃষকরা ঐক্যবদ্ধ। আমরা কেন এই কথাটা বলি? ধরুন, এরা তো হিন্দু রাষ্ট্রের কথা বলে। আচ্ছা, গ্যাসের দাম যখন বাড়ে তখন কি হিন্দুদের জন্য বাড়ে না? পেট্রোল ডিজেলের দাম যখন বাড়ে তখন কি হিন্দুদের জন্য বাড়ে না? যখন কারখানার থেকে শ্রমিক ছাঁটাই হয় তখন কি হিন্দুরা ছাঁটাই হয় না? যখন দৈনিক মজুরি বাড়ানোর প্রশ্ন আসে এবং সেই মজুরি বাড়ানোর প্রশ্নকে যখন অস্বীকার করে সরকার, তাতে কি হিন্দু বঞ্চিত হয় না? যখন ব্যাংকে সুদের পরিমাণ কমাতে কমাতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যারা সামান্য কিছু জমানো পয়সায় বৃদ্ধ বয়সে জীবনযাপন করেন, তখন কি শুধুমাত্র অহিন্দুরা তারাই বঞ্চিত হন? নাকি জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সব ভারতীয় এই নীতির জন্য তারা বঞ্চিত হন? এইটা এখন মানুষের অভিজ্ঞতা আসছে যে আমাদের ধর্ম তো মানুষের সবচাইতে বড় কথা, শ্রদ্ধা, তার ব্যক্তিগত অনুভূতি, তার ব্যক্তিগত ভালোবাসার জায়গা। তার জন্য কেউ গির্জায় যাবেন, কেউ মসজিদে যাবেন, কেউ মন্দিরে যাবেন, কেউ গুরুদ্বারায় যাবেন। যিনি কোনো ধর্মে বিশ্বাস রাখেন না তিনি কোথাও যাবেন না। কিন্তু মানুষের রুটি রুজির উপর যখন আঘাত আসে, তখন তো নরেন্দ্র মোদী গ্যাসের দাম বাড়ানোর সময় হিন্দুদেরকে রক্ষা করেন না, পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর সময় হিন্দুদের রক্ষা করেন না। ওর দোসর আদানি আম্বানি যখন জিনিসের দাম বাড়ায় তখন তো হিন্দুদের কথা আলাদা করে মনে পড়ে না। লুট যখন করে পুঁজিবাদ এবং পুঁজিপতিরা এবং দেশের শাসক শ্রেণীরা, তখন তারা জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে লুট করে। ফলে এরা যে ধর্মের নাম করে ধর্মের সুশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে চায়, এটাই তো সাম্প্রদায়িকতা। আর আমাদের দেশে কেন জানেন তো, এই সাম্প্রদায়িকতা থাকলে দেশটা থাকবে না। এই যে একটা কথা খুব সুন্দর বলেছিলেন, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের দেশ আমরা ঐক্যবদ্ধ আছি কি করে? এই ইউরোপিয়ানরা প্রশ্ন করে, এত ভাষা, এত ধর্ম, এত সংস্কৃতি, এত খাদ্যাভ্যাস। আমি এখানে যেটা পছন্দ করি, আপনি 500 কিলোমিটার দক্ষিণে চলে যান, সেটা অপছন্দের খাদ্য। আপনারা আছেন কি করে? আমরা একটাই উত্তর দিই, দেখুন, আমার দেশের সব মানুষের নিজের ধর্মে বিশ্বাস রাখবার সমান অধিকার আছে, নিজের মাতৃভাষায় কথা বলবার সমান অধিকার আছে, নিজের সংস্কৃতির অনুযায়ী চলবার সমান অধিকার আছে। যতদিন এটা থাকবে দেশটা এক থাকবে। যেদিনকে আমরা গায়ের জোরে একের ভাষা অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করব, একের ধর্ম অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করব, সেই দিনকে আমাদের দেশ কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে, দাঙ্গার আগুন জ্বলবে। এবং এই দাঙ্গার আগুন জ্বালাবার চেষ্টা করছে বিজেপি, আর তাতে বাতাস মারার কাজ করে তৃণমূল। আমরা ওই জন্যই বলছি, এই দুই শক্তি এক, এই দুই শক্তির বিরুদ্ধে রুটি রুটির লড়াইটাকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হতে চাইছি। আচ্ছা, অন আ লাইটার নোট বলি, আমি ফেসবুকে একটা দেখছিলাম, স্ট্যাটাস দেখছিলাম যে কাউকে তেল দিতে বা গ্যাস খাওয়াতে এখন মানুষকে 10 বার ভাবতে হচ্ছে। এনিওয়ে, আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে যে আপনারা বলেন
যাহা বিজেপি তাহাই তৃণমূল। আপনার লাস্ট যে কথা আসলো সেই কথা প্রসঙ্গে টেনেই বলছি আমি। আবার এও বলেন যে তৃণমূলের হাত ধরেই বিজেপি এই রাজ্যে এসেছে, কিন্তু তবু একটা অংশের মানুষ মনে করে যে বিজেপিকে আটকাতে কেবলমাত্র তৃণমূলই এই মুহূর্তে পারে, কারণ তৃণমূলের শক্তি বা মানে অর্থনৈতিক শক্তি বা পরিকাঠামো বা মানে জনসংখ্যার শক্তি বা ভোটের শক্তি বিজেপির কাছাকাছি। তো আপনাদের কি মনে হয় যে এই জোট এই ধারণাকে ভাঙতে পারবে? এই যে 34 বছর এই রাজ্যে বামফ্রন্ট ছিল, কোনোদিন কোনো হিন্দু মৌলবাদী শক্তি, মুসলিম মৌলবাদী শক্তি কেউ মাথা তুলে দাঁড়াতে পেরেছে না। অত বড় দাঙ্গা দেখেছিল বাংলা, যার ভিত্তিতে দেশ স্বাধীনতার সময় বাংলা ভাগ হয়েছে। কোন হিন্দু মহাসভার প্রার্থী অথবা মুসলিম লীগের প্রার্থী এ বাংলায় জিতেছিল? ফলে বাংলা কোনোদিনই এদেরকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে ডেকে এনেছিলেন। এই রাজ্যে বিধানসভায় বিজেপিকে ঢুকিয়েছে কে হাত ধরে? এই রাজ্য থেকে লোকসভায় বিজেপিতে প্রতিনিধি পাঠানোর কাজটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। ফলে আরএসএস এর কাছে মমতা দুর্গা, আর মমতার কাছে আরএসএসই হচ্ছে দেশপ্রেমিক শক্তি, যারা ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছিল স্বাধীনতার আগে। ফলে এই দুজন, এই জন্যই তো আমরা বলছি অবিচ্ছেদ্য, এবং এই জন্যই আমরা বলছি আরএসএস এর কলি এর জন্ম, আরএসএস এর কলি এর মৃত্যু হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে আপনি এখন তৃণমূল আর বিজেপিকে আলাদা করে দেখতে পাবেন? আমার তো এখন তৃণমূলের নেতাকে দেখা হলে জিজ্ঞাসা করতে হয়, সকালবেলা শুনেছিলাম তৃণমূলে আছেন, এবেলা কোথায় আছেন? আপনি এখন বিজেপির একটা মিছিল দেখুন, এই যে বিজেপির প্রার্থী তালিকা দেখুন, কতজন প্রাক্তন তৃণমূল। কার্যত এখন তো যেটা দাঁড়িয়েছে, প্রাক্তন তৃণমূল বনাম বর্তমান তৃণমূল। বিজেপি বলে কোনো পার্টি আছে নাকি? গোটাটাই তো তৃণমূলে ভর্তি। যে এখানে থেকে চুরি করেছে, যে এখানে থেকে লুটপাট করেছে, যে এখানে থেকে তোলাবাজি করেছে, তারাই এখন পাড়া বিজেপি এবং রাজ্য বিজেপির অফিস আলো করে বসে আছে। যারাই চিটফান্ড কেলেঙ্কারির নায়ক, যারাই নারদকাণ্ডের নায়ক, তারাই এখন বিজেপির পার্টি অফিস আলো করে বসে আছে। এই দুই দলে কোনো তফাৎ আছে নাকি? ওই জন্যই তো আমরা বারবার বলছি, ফুল পাল্টে লাভ নেই, মুখগুলো সব এক। মুখগুলো যদি এক হয়, নীতিটা যদি এক হয়, তাহলে ফুল পাল্টে মানুষ কখনো রিলিফ পাবেন না। ফলে যিনি তৃণমূলে ছিলেন এবং এই অত্যাচার চালিয়েছেন বলে মানুষ তার থেকে মুক্তি চাইছিল, সেই মানুষই এখন বিজেপির নেতা হয়েছেন। তাকে ভোট দিলে তো মানুষ মুক্তি পাবে না। মানুষ খুঁজছিল এতদিন একটা ভায়াবল বিকল্প। এই ভায়াবল বিকল্পটাই তৈরি করেছে সংযুক্ত মোর্চা। এখানে বামেরা আছে, কংগ্রেস আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে, এখন অন্য অনেক শক্তি বলছে আমরা তোমাদের সঙ্গে আসতে চাই। একটু আগে আমাদের বললে না কেন? বহু শক্তি এখন জড়ো হচ্ছে। আমরা সেই জন্য বলেছি, নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত তৃণমূল এবং বিজেপির হাতে যে আছো, সবাই এসো এই বৃহত্তর শক্তির সঙ্গে যোগ দিন আপনারা, যাতে এই দুই শক্তিকেই আমরা পরাস্ত করতে পারি। এবং এইটা বাস্তব সম্ভাবনা এখন পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। আর তৃণমূল পার্টি, ও কি বিজেপিকে আটকাবে? তো পার্টিতে উঠে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করেননি, এটাই হচ্ছে সবচেয়ে বড় খবর। ফলে তৃণমূলের ক্ষমতা নেই কখনো বিজেপিকে আটকানো। তৃণমূল বিজেপিকে ডেকে এনেছে, বিজেপিকে বাড়িয়েছে। এখন কথা হচ্ছে তোমারে বদিবে যে গোকুলে বাড়িতে সে। ফলে এই জন্যই আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, আরএসএস এর কোলে জন্ম, আরএসএস এর কোলেই ওর মৃত্যু হবে। গোকুলে বাড়িয়েছে, এবার ওর হাতেই বধ হবে। ফলে একমাত্র এই যে বিকল্প শক্তি সংযুক্ত মোর্চা আমরা তৈরি করেছি, এটাই একমাত্র এই রাজ্যে বিজেপিকে আটকাতে পারবে। এই বাংলায় মানুষকে জাত ধর্মের ভিত্তিতে ভাগ করা আটকাতে পারবে, দাঙ্গা দিতে পারবে। ক্রোনোলজিটা বুঝতে হবে। যাই হোক, আইএসএফ সর্বক্ষেত্রেই বলছে যে তারা দলিত, এসসি, এসটি, ওবিসি এদের সঙ্গে রয়েছে এবং এদেরকে সঙ্গে করে নিয়ে তারা দলটা গঠন করেছে। তাহলে যারা জেনারেল, তাদের কি হবে? তাদের জন্য আইএসএফ এর কি নির্দিষ্ট কোনো বার্তা আছে? যদিও এই প্রশ্নটা আপনাকে করাটা ততটা রেলেভেন্ট নয়, কিন্তু তাও কিছু মানুষের এই ধারণাটা তৈরি হচ্ছে বা তাদের মনে এই প্রশ্নটা হচ্ছে, আমি এই প্রসঙ্গের উত্থাপন করলাম। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? খুব ভালো রেলিভেন্ট প্রশ্ন। এই যে সংগঠনটা ওরা তৈরি করেছে, এই সংগঠনটা তৈরি করেছে এই অংশের মানুষ। সত্যি তো ভারতবর্ষে আপনি যদি দেখেন, এই দলিত সম্প্রদায়ের মানুষ 70% জনসংখ্যার হিসাবে। এই 70%-এর ক% হাতে চাকরি আছে? এই 70%-এর ক% হাতে ব্যবসা আছে? এই 70%-এর কত শতাংশের হাতে জমি আছে?
ঠিক। ফলে স্বাধীনতার পর আমরা 75 বছর পেরোতে চললাম প্রায়, তারপরেও আমাদের এই চেহারা। ফলে এই অংশ যদি সংগঠিত হয় তাহলে এই অংশ যে লড়াই, তার ভাতের লড়াই, তার কাজের লড়াই, যা সংবিধানে স্বীকৃত, এইরকম কি তারা কোনো অতিরিক্ত কিছু চেয়েছে? বলছে কি বক্তৃতা করছে যা সংবিধানে স্বীকৃত, আমরা সেটা চাইতে এসেছি, কোনো ভিক্ষা চাইতে আসি। যে দুটো ইমাম ভাতা, দুটো মুয়াজ্জেম ভাতা ছড়িয়ে দিয়ে ভোট কিনে নিয়ে চলে যাব, আর ওদিকে দুটো প্রধানমন্ত্রীর নামে দুটো ভাতা 1000 টাকা তা ছড়িয়ে দিয়ে ভোট কিনে নিয়ে চলে যাব না। কাজ পাওয়ার অধিকার আমার সংবিধানে স্বীকৃত। এবং শুধু কি এদের কথাই বলেছে? দেখবেন আমরা তো যা বলি, সেদিনকে আব্বাস ব্রিগেডে বক্তৃতা করে বলেছেন টেট কেন হবে না। টেটে কি শুধু মুসলমান, ওবিসি, এসসি চাকরি পায়, সাধারণ চাকরি পায় না? এই যে মইদুল, আপনি সঠিকভাবে উত্থাপন করলেন, মইদুল কেন মারা গেল? ও কি নিজের জন্য চাকরি চাইতে এসেছিল? কি অপরাধ ছিল ওই বাচ্চা ছেলে মেয়েদের? গিয়ে বলেছিল আপনি 5 বছর আগে স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছেন, 5 বছর ধরে ফলাফল কেন বার করছেন না? আপনি সরকারি চাকরির নিয়োগের জন্য পিএসসি মারফত 13,000 পোস্টের যে পরীক্ষা নিয়েছিলেন, 5 বছর ধরে কেন ফলাফল বার করতে পারছেন না? অন্যায়, অপরাধ এই প্রশ্ন করা? তার জন্য পুলিশ দিয়ে পিটিয়ে 500 ছেলে মেয়েকে হাসপাতাল পাঠিয়ে দিতে হবে? একটা ছেলেকে মেরে ফেলে দিতে হবে? পারতেন না তাদের থেকে 7-8 জনকে ডেকে নিয়ে মুখ্যমন্ত্রী ওদের কথা শুনতে? তারপর ওর যা ব্যাখ্যা আছে 5 বছর ধরে কেন কাজ দিতে পারেননি পরীক্ষা নেওয়া সত্ত্বেও, সে উত্তর দিতেন। এটাই তো গণতন্ত্রের নিয়ম। জ্যোতি বোস যখন মুখ্যমন্ত্রী ছিলেন, বিরোধী দল তার কাছে ডেপুটেশনে যেত না? যেত তো। তাহলে এই সবার জন্য লড়াই, সবার কাজ। আমাদের দাবিটা হচ্ছে সবাইকে কাজ দিতে হবে, সব সরকারি শূন্যপদ পূরণ করতে হবে, রাজ্যে কলকারখানা ফেরত আনতেই হবে। রাজ্যে যদি কলকারখানা ফেরত আসে, সরকারি পদ যা শূন্য আছে সেগুলো যদি পূরণ করা শুরু হয়, স্কুলের শিক্ষক এবং অন্যান্য পদগুলো যদি পূরণ করা শুরু হয়, সব অংশই সুযোগ পাবে। ফলে এ লড়াই সব বেকার যুবকের জন্য, যুবতীর জন্য। এই লড়াই তোলাবাজির বিরুদ্ধে যখন মানুষকে মুক্ত করবার জন্য লড়াই, সেখানে কি কোনো জাত ধর্মের কথা আমরা বলেছি? যা তৃণমূল বলে বা বিজেপি বলে, আমরা বলেছি তোলাবাজি তুমি বন্ধ করো, স্কুল কলেজে ভর্তির জন্য পয়সা দিতে হবে, এ তোলাবাজি চলতে পারে না। বাড়ি করতে যাব তার জন্য আমাকে পয়সা দিতে হবে, তোলাবাজি করে দিতে হবে, এ চলতে পারে না। এ তো সব মানুষের জন্য এই দাবিগুলো আমাদের। সেই জন্যে আমাদের যে কথা, সেই কথাটা সব মানুষের জন্য। এবার সমাজের বিভিন্ন অংশ তারা ঐক্যবদ্ধ হয়েছেন, তারা তাদের কথা বলছেন, আর সামগ্রিকভাবে সংযুক্ত মোর্চা সবার কথা বলছে। সেই মায়ের চোখের জল কোনোদিন শুকাবে না, সেই সন্তানের চোখের জল কখনো শুকাবে না, সেই স্ত্রীর চোখের জল কখনো শুকাবে না, কিংবা জীবে লোনা রক্তের স্বাদ কিন্তু কখনো যাবে না। এই দাবিগুলো নিয়েই মইদুল এবং সুদীপ্তর মতো কমরেডরা আমাদের পাশে থাকবেন, সারা জীবন থাকবেন, শহীদ হয়ে থাকবেন। যাই হোক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, মানে আমাদের এই বিশেষ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শেষের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ক্রমশ। একটা প্রশ্ন আগে এসেছিল, সেই প্রশ্নের উত্তর আমি নেব অবশ্যই, যে বামেদের বা সংযুক্ত মোর্চার মুখ্যমন্ত্রী কে হবে। তার আগে একটা অবশ্যম্ভাবী একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে এবারের ভোটে আপনাদের মুখ্য ইস্যুগুলো কি কি? আমরা কি ঠিক করবো, নেতা না নীতি? অবশ্যই তার আগে, সবার আগে নীতি ঠিক করতে হবে আমাদের। এই যে বুর্জুয়া মানে কর্পোরেট নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম, তারা কি দেখাবার চেষ্টা করছে? নেতা ভিত্তিক। আপনি ভাবতে পারেন, তাদেরকে গ্লোরিফাই করা হচ্ছে যে নারদা কাণ্ডে ঘুষ খেয়েছে, এতদিন এই তোলাবাজির পার্টির সঙ্গে যুক্ত ছিল, তিনি দল বদল করে অন্য দলে যাচ্ছেন, তাই নিয়ে ঘন্টার পর ঘন্টা খবর, এবং তাকে গ্লোরিফাই করা হচ্ছে। আমরা জানতাম এতদিন স্ত্রীর যদি অসুখ করে, সন্তানের যদি অসুখ করে, মার যদি অসুখ করে, লোকে সম্পত্তি বেচে তাকে ঠিক করে। আর এখানে দেখছি সম্পত্তি রক্ষার জন্য স্ত্রীকে ছেড়ে দিচ্ছে, পরিবারকে ছেড়ে দিচ্ছে। কোনো নীতি আছে, কোনো নৈতিকতা আছে এদের? এটা রাজনীতি হচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছি? কর্পোরেট সংবাদ মাধ্যমের এই প্রচার কি মতামত তৈরি করছে মানুষের মধ্যে? এর নাম রাজনীতি। যে আমার তোলাবাজি যাতে অব্যাহত থাকে, আজকে এই দল,
ওই নৌকা ফুটো হয়ে গেছে, বলে আর একটা নৌকায় আমি সাঁতরে গিয়ে উঠবো, সেখানে যাতে তোলাবাজি অব্যাহত থাকে। এটা নেতা, এদেরকে মানতে হবে, এরা আইকন। আমিও তো 14 বছর ধরে এমপি ছিলাম, কোথায় কোনো লোকের তো আসতে অসুবিধা হয়নি, একটা নিরাপত্তা রক্ষী নিয়ে তো ঘুরতে হয়নি আমাকে। আর 14 গাড়ির কনভয় নিয়ে কেন ঘুরতে হয় ভাইপোকে? আমি তো 14 বছর ধরে ছিলাম, কোথায় কেউ তো অভিযোগ করতে পারেনি। বামফ্রন্টের এত মন্ত্রী অনেক কথা তো বলেছিলেন, একজনের বিরুদ্ধে একটা দুর্নীতি প্রমাণ করতে পেরেছেন? প্রচার তো অনেক করেছেন। আর 10 বছর কাটলো না, গোটা মুখ্যমন্ত্রীর পরিবার ফুলে ফেপে কোথায় চলে গেছে? কি কাজ করে যে কোটি কোটি টাকা রোজগার? কেন অভিযোগ আসছে সোনা বালি কয়লা? আচ্ছা, এটা দুটো রাজনৈতিক দল হলো? এ বলছে সোনা বালি কয়লা পাচার করে, ও বলছে মাদক পাচার করে। এই পাচারকারীদের মধ্যে রাজ্যের মানুষ আটকে থাকবে, নাকি রাজ্যের বেকার যুবক যুবতী কাজ খুঁজবে? রাজ্যের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনার সুস্থ পরিবেশ চাইবে, কৃষক ফসলের দাম চাইবে, ফোড়ে দালাল মুক্ত বাজার চাইবে, মানুষ জিনিসপত্রের দাম কমুক, মানুষ চাইবে কোনটা? ওই নীতিহীন নেতাদের পিছনে? আমরা ওই জন্য বলছি নীতিটাকে আগে আমাদের ঠিক করতে হবে। নীতি ঠিক করলে দেশে কোনো নেতার অভাব হয় না। নেতার আমাদের কোনো অভাব নেই, সংযুক্ত মোর্চায় আমাদের পার্টিতেও কোনো নেতার অভাব হয়নি। আরে পরপর যে সমস্ত ছেলেমেয়েরা উঠে আসছে, তাকাক তার দিকে মানুষ। ভয়ের চোটে ওদেরকে তো এই কর্পোরেট সংবাদ মাধ্যম ডাকে না, উত্তর দিতে পারে নাকি? শতরূপের, সায়নদীপের, মীনাক্ষীর, সৃজনের, প্রতিকূরের, দীপশিতার, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সব। ছেড়ে দিন সূর্যকান্ত মিশ্র, বিমান বোস, ও তো অনেক উপরের ব্যাপার। ছেড়ে দিন না মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, এদের উত্তর দিক না। যাতে দল বদল, যাতে দুর্নীতিগ্রস্ত নেতা, তাদেরকে আপনারা সামনে সারানোর চেষ্টা করছেন। আর বিজেপি যাদেরকে বলতো দুর্নীতিগ্রস্ত, তারা আজকে বিজেপিতে সবাই ঢুকে গেছে। প্রধানমন্ত্রী এসে বক্তৃতা করে বলেছিলেন 2014 সালে যারা যারা চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত তাদের প্রত্যেককে জেলে ঢোকাবো। সবাইকে তিনি নিজের দলে ঢুকিয়েছেন, কাউকে জেলে ঢুকিয়েছেন? বলে দুই দুর্নীতিগ্রস্ত দল, এই দুই দুর্নীতিগ্রস্ত দলই হচ্ছে আমাদের রাজ্য, আমাদের দেশের পক্ষে ভয়ঙ্কর বিপদ। আর নিজেদের দুর্নীতি, নিজেদের মানুষকে শোষণ করবার নীতি ধামাচাপা দেওয়ার জন্যই জাত ধর্মকে ব্যবহার করে তাকে সামনে আনবার চেষ্টা করছে। আমরা বলছি রুটি রুজি আসল লড়াই, মানুষের হাতে কাজ দেওয়া আসল লড়াই, রাজ্যে শান্তি সম্প্রীতি সেইটাই আসল লড়াই, লেখাপড়ার পরিবেশ সেটাই আসল লড়াই। সবচেয়ে বড় কথা, মানুষের প্রতিবাদ জানানোর অধিকার, গণতান্ত্রিক অধিকার। ভোট দিতে পারে না এই রাজ্যে মানুষ। এখানে তৃণমূল ভোট দিতে দেয় না সাধারণ মানুষকে, আর পার্লামেন্টে এমপিদের ভোট দিতে দেয়নি কৃষি বিলের সময় বিজেপি। ও রাষ্ট্র ক্ষমতায় আছে তাই ফ্যাসিস্ট শক্তি, এই রাজ্যের ক্ষমতায় আছে তাই স্বৈরাচারী শক্তি। এবং স্বৈরাচার চিরদিনই ফ্যাসিস্টদের সঙ্গে হাত ধরে চলে, এটাই ইতিহাসের শিক্ষা। ফলে এই রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতেও এই বিকল্প শক্তিকেই আমাদের আনতে হবে। মানুষের হাতে ক্ষমতা যাক, মানুষের প্রতিবাদের অধিকার থাকুক, মানুষ একটা দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন, যারা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করবে। রাজ্যের উন্নয়ন মানে তৃণমূলের উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে মানুষের, আর বিজেপির বিকাশ পেট্রোল পাম্পের দিকে তাকালে বুঝতে পারবেন, গ্যাসের দামের দিকে তাকালে বুঝতে পারবেন। বিকাশ হচ্ছে আদানি আম্বানি, আর এখানে বিকাশ হচ্ছে মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন। আমরা বলছি উন্নয়ন মানে মানুষের হাতে কাজ, উন্নয়ন মানে মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়া, মানুষের কাছে, কৃষকের কাছে ফসলের ন্যায্য দাম দেওয়া, যিনি ফোড়ে দালাল মুক্ত বাজার তৈরি করা, এগুলো হচ্ছে উন্নয়ন। স্বাস্থ্য মানে চিকিৎসা ব্যবস্থা, মানে সরকারি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা। সরকারের পয়সা দিয়ে বেসরকারি ব্যবস্থাপনা, তাকে পয়সা পাইয়ে দেওয়ার জন্য কোনো প্রকল্প নয়, সরকারি ব্যবস্থা না। বেসরকারি থাকবে, যারা যেতে পারবে ওখানে যাবে, কিন্তু সাধারণ মানুষের জন্য সরকারি চিকিৎসা ব্যবস্থা, সাধারণ মানুষের জন্য সরকারি স্কুল, সাধারণ মানুষের জন্য সরকারি কলেজ। যারা বেসরকারি যেতে পারবেন যাবেন সেখানে, কিন্তু সরকারি ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়ে বেসরকারি ব্যবস্থাপনাকে চালু করা এ হতে পারে না। ফলে এই সমস্ত হচ্ছে আমাদের নতুন যে সরকার আমরা তৈরি করতে চাইছি সবাই মিলে, সেই সরকারের আশু কর্মসূচি সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে আমরা পরিগণিত করব। সরকারে আসবার পরে পরেই সবার আগে আমরা যা করবো,
তা হচ্ছে কলকারখানা ফেরত আনো, সরকারি শূন্য পদে নিয়োগ শুরু করো, আর কলকারখানা ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি তৈরি হবে না যদি না তোলাবাজদের হাঁটাতে পারি, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ হবে না যদি না পড়ে দালালদের হাঁটাতে পারি। ফলে সরকারে আসবার 1 মাসের মধ্যে এই তোলাবাজ পড়ে দালালদের আমরা হটাবো। ফলে এই হচ্ছে আমাদের সরকারের কর্মসূচি। আমরা যা পারবো না তা আমরা বলবো না, যা আমরা পারবো তাই আমরা বলছি। ঠিক। এবং যারা আজকে টিকিট পেলেন না বিশেষ কোনো দল থেকে, তাদের যে গম্ভীরাশ্রু, তার থেকে যারা যোগ্য এবং সেই যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পাচ্ছেন না, যে কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে শস্য উৎপাদন করেও সঠিক ন্যায্য মূল্য পাচ্ছেন না, যে শ্রমিক তার শ্রমের সঠিক মূল্য পাচ্ছে না, কিংবা যে প্রান্তিক মানুষটা সে স্বাস্থ্যের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো থেকে সঠিক স্বাস্থ্যের যে অধিকার বা স্বাস্থ্য যে পরিষেবা সেটা পাচ্ছেন না, সেই দাবিগুলো নিয়েই এই জোট এত সরব হয়েছে। আমাদের একেবারে শেষের দিকের প্রশ্নে আমরা চলে আসছি। আপনাদেরকে আরো একবার বলছি, আমরা অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শেষ করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। ধরুন ত্রিশঙ্কু হলো এবং আপনারা সংখ্যাগরিষ্ঠ হতে পারলেন না, তখন বিজেপি আটকাতে আপনাদের কৌশল কি হবে? তখন কি আপনারা তৃণমূলকে সমর্থন করবেন? আমরা ওই জন্যই তো মানুষের কাছে আবেদন করছি, এই সংযুক্ত মোর্চাকে আপনারা জয়যুক্ত করুন। ত্রিশঙ্কু হলে তৃণমূল বিজেপি হাত ধরবে, এই পরিকল্পনা হয়ে গেছে। তা নাহলে হঠাৎ করে রাজ্যপালের ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী 1 ঘন্টা ধরে কি আলোচনা করলেন? অমিত শাহের সঙ্গে এর আগে কি আলোচনা করেছেন? তার আগে সিএ নিয়ে যখন আন্দোলনে গোটা রাজ্য উত্তাল, তখন প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে কি আলোচনা করেছেন? ফলে তৃণমূল আরএসএস এর কলিয়ের জন্ম, যে কোনো সময় সে আরএসএস এর হাত ধরবে। জন্মকালীন সময় থেকে 2006 পর্যন্ত সরকারিভাবে সে বিজেপির সঙ্গে ছিল। 2016 সালে 104খানা আসনে আরএসএস এর নির্দেশে বিজেপি ভোট দিয়েছিল তৃণমূলকে, যাতে জোটের সরকার তৈরি না হয়, তা নাহলে তৃণমূল 2016 সালে জিততে পারতো না। ফলে এই জন্যই মানুষের কাছে আমাদের আবেদন যে এই দুই শক্তির পাশে আপনারা দাঁড়াবেন না। যদি কোনো কারণে হাং অ্যাসেম্বলি তৈরি হয়, এই শক্তি তারা হাত মিলিয়ে পশ্চিমবাংলায় সেই তোলাবাজি চলবে, সে পশ্চিমবাংলায় সেই দাঙ্গা চলবে, পশ্চিমবাংলায় সেই বেকারত্ব বাড়তে থাকবে, রাজ্য ছেড়ে লক্ষ কোটি যুবক যুবতী তাদের কাজের খোঁজে বাইরের রাজ্যে যেতে হবে। সেটা যেন না হয়, সেই জন্যই মানুষের কাছে বারে বারে আবেদন, আপনারা স্পষ্ট মত দিন, যে মতের ভিত্তিতে রাজ্য আগামী দিনে এই দুই রাহুর থেকে মুক্ত হয়ে একটা সুন্দর সকাল দেখে যাত্রা শুরু করতে পারে। আমরা অনুষ্ঠান এবারে শেষ করতে চলেছি, কিন্তু শেষ করার আগে এত যে কঠিন বা এত যে গুরুগম্ভীর পরিবেশ হলো, সেটাকে একটু সরলীকৃত, একটু পাতলা করে দিতে চাই, একটু হাস্যরস উদ্রেক করে। দিলীপ ঘোষ একটি সাক্ষাৎকারে বলেছেন যে এই সিপিএম আব্বাস সিদ্দিকীকে সঙ্গে করে নিয়ে একটা গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চাইছেন। এই কিছুদিন আগে যে আমাদের সমাবেশটা হলো ব্রিগেডে, কিন্তু তার কিছুদিন আগে তিনি জনসমক্ষে প্রকাশ করেছিলেন এবং স্পষ্ট ভাষায় বলেছিলেন যে এ বাংলা যতটা দিলীপ ঘোষের, ততটাই নাকি আব্বাস সিদ্দিকী। এটা শুনে একটা গিরগিটি সুইসাইড করে। তার সুইসাইড নোটে লেখা ছিল যে নেতারা এত তাড়াতাড়ি রং বদল করতে পারেন যে সেখানে আমি ফ্রাস্ট্রেশনে পড়ে গিয়ে আমি সুইসাইড করলাম। যাই হোক, আমরা এখানেই শেষ করছি। তবে এটা বলতে পারি যে আমরা রং বদলাই না, আমরা একই রঙে থাকি এবং আমাদের এটাই স্পিরিট যে আমরা সেই রংটাকে অক্ষত রাখতে পারি এবং বুকের মধ্যে সেই রংটাকে আগলে রাখতে পারি, শুধু মানুষকে ভালোবেসে, মানুষের পাশে দাঁড়িয়ে। দক্ষিণ 24 পরগনা সিপিআইএম এর যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ থেকে এই অনুষ্ঠান আপনারা সরাসরি ফেসবুকে লাইভ দেখলেন এবং আমার সঙ্গে ছিলেন এই দক্ষিণ 24 পরগনার জেলা কমিটির সেক্রেটারি কমরেড শ্রমিক লাহিড়ী। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমি আশা করব আগামীতে এভাবেই মানুষের পাশে, আমাদের পাশে আপনি থাকবেন। নিশ্চয়ই, অশেষ ধন্যবাদ। এবং মানুষের কাছে আমাদের আবেদন, এই লড়াই বাংলার ভবিষ্যৎ রক্ষার লড়াই, এই লড়াই আপনার সন্তান সন্ততির ভবিষ্যৎ রক্ষার লড়াই, এই লড়াই আপনার নিজের লড়াই। ফলে বাংলাকে রক্ষা করবার জন্য, বাংলাকে রাজমুক্ত করবার জন্য আসুন আপনারা সংযুক্ত মোর্চার পাশে থাকুন। সবাইকে বিপ্লবী অভিনন্দন জানাই এবং আগামীতে আমরা আরো এরকম পরিচিত কিংবা অপরিচিত মুখ নিয়ে আপনাদের কাছে চলে আসব, আপনাদেরই মনের প্রশ্ন নিয়ে, এবং সেই প্রশ্নগুলো
উত্তর নিয়ে। নমস্কার।